আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। কাজে লাগলো না রাম মন্দিরের প্রচার, মোদি ঝড় রুখে দিল অখিলেশ রাহুলের জুটি, গ্যারান্টি দিয়েই মহাবিপাকে নরেন্দ্র মোদি। সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা, ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত 17। ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন দিয়ে আবারও ব্যাপক তাণ্ডব চালাল হুতি যোদ্ধারা। রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা, দেশত্যাগের হুমকি ইসরায়েলি চিকিৎসকদের। হিজবুল্লার ভয়াবহ হামলায় পুড়েছে ইসরায়েলের 10 বর্গ কিলোমিটার এলাকা, হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করবে ইসরায়েল। ইসরায়েলের নতুন শর্ত, অনিশ্চয়তায় গাজার যুদ্ধবিরতি, ক্যারিয়ার বাঁচাতে গাজা যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, বলছেন বুড়ো বাইডেন। এবং সর্বশেষে, অবশ্যই জাহান্নামে জ্বলবে নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার, আবেগভরা ও কাঁপা কাঁপা কণ্ঠে বললেন আইরিশ সংসদস্য টমাস গোল। আর এ বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ভোটের প্রচারে গিয়ে বারবার নিজের গ্যারান্টির কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভোটের ফল বলছে তার গ্যারান্টিতে খুব বেশি আস্থা রাখতে পারেনি ভারতবাসী। 5 বছর পর এখন সেই ম্যাজিক অনেকটাই ফিকে। তাই এক ধাক্কায় বিজেপির আসন সংখ্যা নেমে এলো 240টি আসনে। নিজের বারাণসী কেন্দ্রে অবশ্য জয় পেয়েছেন মোদি। তবে গতবারের তুলনায় মোদির জয়ের ব্যবধান কমেছে প্রায় 3.5 লাখ। 400 আসন পাওয়ার লক্ষ্যে এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিল বিজেপি। স্লোগান উঠেছিল আপ কি বার 400 পার। তবে কার্যক্ষেত্রে 250 ঘরও পার হতে পারল না বিজেপি। অন্যদিকে 2 বছর আগে বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে হিন্দু মুসলিম জনসংখ্যার অনুপাতের স্লোগান দিয়ে মেরুকরণের তাস খেলে বাজিমাত করেছিলেন যোগী আদিত্যনাথ। এবারের লোকসভা ভোটে দেশের বৃহত্তম অঙ্গরাজ্যে হিন্দুত্বের আবেগ উস্কে দিতে বিজেপির মূল অস্ত্র ছিল 90-এর দশকে ধূলিসাৎ করে দেওয়া বাবরি মসজিদের জমিতে গড়ে তোলা রাম মন্দির। কিন্তু সদ্য ঘোষিত ভোটের ফল বলছে রাম মন্দিরের রাজ্যেই মোদি ঝড় রুখে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তার সহযোগী কংগ্রেস। অন্যদিকে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন। ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও রোমানিয়ায় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের দূতাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। তারা বলছে, দূতাবাসের নিরাপত্তা কর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে গেলে সে একটি মোলোটোভ ককটেল বের করে। এরপর তাতে আগুন জ্বালিয়ে বিল্ডিংয়ের লবির প্রবেশদ্বারের দরজার দিকে ছুঁড়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা। ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে হিজবুল্লাহ গ্রুপের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করার দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেভি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। মতবিনিময়ের সময় হ্যালেভি বলেন, আমরা এমন অবস্থার দিকে যাচ্ছি যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আর আইডিএফ এই সিদ্ধান্তের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, 8 মাস ধরে আমাদের ওপর হামলা চলছে, আর হিজবুল্লাহকে খুবই উচ্চমূল্য দিতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই গ্রুপের শক্তি বেড়েছে। আমরা খুবই ভালো প্রশিক্ষণ নিয়েছি উত্তরে হামলা করার জন্য। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা খুবই শক্তিশালী এবং আমরা হামলার জন্য প্রস্তুত। আমরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ের দিকে যাচ্ছি। এদিকে ওই এলাকা সফর করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেন গভির বলেছেন, এখন ইসরায়েলের সামরিক বাহিনীর দায়িত্ব হল হিজবুল্লাহকে ধ্বংস করা। তিনি বলেন, আমাদের ভূমিতে আগুন জ্বলবে, আমরা আহত হব, আমাদের লোকজনকে সরিয়ে নিতে হবে, আর লেবানন শান্ত থাকবে, তা তো গ্রহণযোগ্য নয়। তারা আমাদের এখানে পুড়িয়ে মারছে, তাই হিজবুল্লাহর সকল ঘাঁটি পুড়িয়ে দিতে হবে, তাদেরকে ধ্বংস করে দিতে হবে। এদিকে গাজায় আরও 4 জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে, গাজার খান ইউনুস থেকে ইসরায়েল ডিফেন্স ফোর্স আরও 4 ইসরায়েলি নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে এর চেয়ে বেশি কোনো তথ্য দেননি তিনি। ইসরায়েলের দাবি, অক্টোবর হামাসের হাতে জিম্মি হয়েছে 250 জনের বেশি ইসরায়েলি নাগরিক, যাদের মধ্যে তাদের বেশ কয়েকজন সেনা সদস্য ছিল। পরে সাময়িক যুদ্ধবিরতিতে জিম্মিদের বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে হামাস।
অন্যদিকে দীর্ঘ ৮ মাস ধরে চলা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরব হয়ে উঠেছে মুক্তিকামী নাগরিকরা। গাজায় হামাসের হাতে ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে খোদ ইসরায়েলি নাগরিকরাও। এরই মধ্যে অভিনব এক দাবিতে ইসরায়েল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চিকিৎসকরা। বলা হচ্ছে, এ ঘোষণা শুধু অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই তৈরি করবে না, বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে। ইসরায়েলি চিকিৎসকদের দেশ ছেড়ে যাওয়ার হুমকি মূলত ইহুদি ধর্মের কট্টরপন্থী অংশের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে থাকা একটি আইনকে কেন্দ্র করে। ইসরায়েলের আইন অনুসারে প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে হলেও এ আইনের আওতায় আসেন না হারেদি ইহুদিরা। তারা মূলত ধর্ম পালনেই বেশি আগ্রহী হয়ে থাকে। এমনকি এসব ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রেরও বিরোধী। হারেদি গোষ্ঠীর অনুসারীরা মনে করেন, যতদিন না মসিহ আসছেন ততদিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই। ইহুদিরা ক্ষতি বা রক্তপাতের সমর্থন করে না এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে, তাই তারা গাজা যুদ্ধের বিরোধিতাও করে থাকেন। হারেদি মতাদর্শকে ইসরায়েলে বসবাসকারী বেশিরভাগ ইহুদি ভালো নজরে দেখেন না। সম্প্রতি হারেদি ইহুদিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফে নিয়োগ দেওয়া হবে কিনা তা নিয়ে ইসরায়েলি আদালতে একটি শুনানি চলছে। এ সময় হারেদি ইহুদিদের সেনাবাহিনীতে নেওয়া না হলে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের চিকিৎসকরা। বিশ্লেষকদের ধারণা, হারেদিদের নিয়ে ইসরায়েলি আদালতের রায় রাষ্ট্রের মধ্যে বিভেদ চরম আকার ধারণ করতে পারে। এদিকে ইসরায়েলের নতুন শর্তের কারণে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি অনিশ্চয়তায় পড়ে গেছে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তারা হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার নিশ্চয়তা চাইবে যুক্তরাষ্ট্রের কাছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বারবার বলে আসছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে তারা সই করবে না। এখন পণবন্দীদের মুক্তির পর ইসরায়েল যদি হামলা করার অধিকার পায়, তবে হামাস কেন যুদ্ধবিরতি চুক্তিতে সই করবে? এই প্রেক্ষাপটে পরিচয় প্রকাশ না করা শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এই ইসরায়েলি সিদ্ধান্তের কারণে গাজায় আটক বন্দীদের মুক্ত করার চুক্তির সম্ভাবনা কমে যেতে পারে। প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন তাতে শুরুতে হামাস ইতিবাচকভাবে সাড়া দিলেও ইসরায়েলের একের পর এক শর্ত চাপিয়ে দিচ্ছেন। ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ পরিচালনার ক্রমাগত সমালোচনা করছেন বুড়ো সাধু জো বাইডেন। নতুন এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিজেকে বাঁচাতে সংঘাত দীর্ঘ করছেন বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। যুদ্ধের ৮ মাস পূর্তির কাছাকাছি সময়ে ইসরায়েলি নেতা সংঘাতের অবসান ঘটাতে বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতার কাছ থেকে পরস্পর বিরোধী দাবির মুখোমুখি হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি পার্লামেন্টের ডানপন্থী আইন প্রণেতারা বলেন, গাজায় হামাসের নিয়ন্ত্রণের শেষ অবশিষ্টাংশ মুছে না ফেলে এবং যুদ্ধবিরতিতে সম্মত হলে তারা নেতানিয়াহুর প্রতি সমর্থন উঠিয়ে নেবেন এবং তার সরকারকে উৎখাত করবেন। গত সপ্তাহে বুড়ো বাইডেন গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি একটি প্রস্তাব ঘোষণা করেন এবং এর প্রতি বিশ্ব সমর্থনের আহ্বান জানান। কয়েকদিন আগে টাইম ম্যাগাজিন এক সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করেছিল, নেতানিয়াহু রাজনৈতিকভাবে আত্মরক্ষার জন্য যুদ্ধ প্রলম্বিত করছেন, এমনটা তিনি মনে করেন কিনা। বুড়ো বাইডেন স্বীকার করেন যে তার এবং নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। যুদ্ধের পরে একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজা শাসন করা উচিত কিনা তা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা সমর্থন করে। অন্যদিকে নেতানিয়াহু তার নিজস্ব বিশদ পরিকল্পনা না বলেই এটি প্রত্যাখ্যান করেন। এছাড়াও আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য থমাস গোল্ড গাজায় ইসরায়েলি নৃশংসতা ও অপরাধযজ্ঞের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ক্ষুব্ধ হয়ে বলেছেন, আমি আশা করি নেতানিয়াহু, তার ফেরাউন সরকার এবং তার জেনারেলরা জাহান্নামে জ্বলবে। আইরিশ পার্লামেন্টের এই প্রতিনিধি টমাস গোল্ড পার্লামেন্টে দেয়া সাম্প্রতিক বক্তৃতায় উচ্চস্বরে এবং প্রচণ্ড ক্ষোভ ও আবেগে কাঁপতে কাঁপতে বলেন যে গাজায় 15,000 শিশুকে হত্যা করা হয়েছে, অথচ গোটা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। তার জ্বালাময়ী বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি নেতানিয়াহু সহ ইসরায়েলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের অভিশাপ দিচ্ছেন, ঘৃণা প্রকাশ করছেন। টমাস গোল্ড তার বক্তৃতায় বলেছেন, যখন আমরা বিধ্বস্ত গাজা থেকে আসা ছবি এবং ভিডিওগুলো দেখি, তখন আমরা দেখতে পাই ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার দৃশ্য এবং শুনতে পাই অসহায় মানুষের চিৎকারের ধ্বনি। অথচ বিশ্ববাসী কেবল তাকিয়ে তাকিয়ে এ দৃশ্য দেখছে। বক্তৃতা দেয়ার সময় অত্যন্ত আবেগভরা ও কাঁপা কাঁপা কণ্ঠে তিনি আরও বলেন, 15,000 শিশুকে জবাই করা হয়েছে এবং 35,000 পুরুষ, মহিলা ও শিশু হত্যা, এটা অবিশ্বাস্য। সেখানে নজিরবিহীন গণহত্যা হয়েছে, মাথাবিহীন শিশুদের লাশ পড়ে আছে, আর ইসরায়েল সরকার বলছে এটা তাদের ভুল ছিল। আমি আশা করি নেতানিয়াহু জাহান্নামে জ্বলবে এবং শিশুদের ও তাদের পরিবারকে পুড়িয়ে মারার শাস্তি ভোগ করবে, কারণ এখন যা ঘটছে তা শুধু বর্ণবাদ নয়, তারা যা করছে তা প্রতিটি বিবেকবান হৃদয়কে নাড়া দেবে
ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, হে ইসরায়েলের জনগণ, আপনাদের বিবেক কোথায়? আপনারা কেন সরকারকে শিশু হত্যার অনুমতি দিচ্ছেন? আপনাদের মানবতা কোথায় গেল?